এনিসা বেগম চলে যেতেই এহসান ধীরে ধীরে দরজাটা বন্ধ করে দিল। তারপর ধীর অথচ নিশ্চিত পদক্ষেপে এগিয়ে এলো মেহিনুরের দিকে। ঠোঁটের কোণে সেই চিরচেনা বাঁকা হাসি, যা তার চোখেও ছড়িয়ে পড়েছে। এগোতে এগোতে বলে, বাহ, আমার বেয়াদব নারী দেখি কিছু হলেও আদব শিখেছে। মেহিনুর আতঙ্কিত চোখে পিছু হটতে চাইল, কিন্তু পারল না। এক ঝটকায় এহসান তার কোমর চেপে ধরে ঝাপটে ধরে নিজের বুকের সাথে। মেহিনুর হকচকিয়ে উঠল, ঠোঁট কাঁপছে, নিঃশ্বাস তীব্র হয়ে আসছে। তখনই এহসান হাসি মাখা মুখে বলে, এত সুন্দর আদব দেখালির জন্য তো তোকে কিছু দিতেই হয়। মেহিনুরের শ্বাস আটকে গেল। কি? এহসান মুচকি এসে মেহিনুরের মুখের দিকে ধীরে ধীরে নিজের মুখ নামিয়ে আনলো। মেহিনুরের শরীর শিউরে উঠল। বিদ্যুতের ঝটকার মতো একটা অনুভূতি সারা শরীরে ছড়িয়ে পড়ল। কোমর এমনিতেই অবশ হয়ে আসছে, কারণ এহসানের শক্ত বাহু তাকে আঁকড়ে ধরে রেখেছে। আর এখন এহসানের শরীরের সেই চিরচেনা ঘ্রাণ তার নাকে এসে লাগতেই দম বন্ধ হয়ে আসছে। এই ঘ্রাণ, এই উষ্ণতা, এই অধিকার, মেহিনুর কেমন যেন মাতাল হয়ে যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। ঠিক তখনই এহসান তার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। একবার, দুইবার, তিনবার, গভীর দীর্ঘক্ষণ ধরে। মেহিনুরের দেহ কেঁপে উঠল। সে নিঃশ্বাস বন্ধ করে ফেলল, যেন কোনো নিষিদ্ধ স্পর্শ তাকে ছুঁয়ে গেছে। এটা তোর পুরস্কার আমার বোকা নারী। এহসানের কণ্ঠে এক ধরনের মোহময় গাম্ভীর্য, যা মেহিনুরের বুকের ধকধকানিকে আরো বাড়িয়ে দিল। আল্লাহ, এই অধিকার, এই অদ্ভুত অনুভূতি, সে কি সত্যি আজ এহসানের হয়ে গেছে? এহসান বিরক্তির সঙ্গে মেহিনুরকে ছেড়ে দিয়ে চোখ ঘুরিয়ে তাকালো ফোনের দিকে। একটু শান্তিতে বেগমকে ভালোবাসতেও পারলাম না এই ফোনের জন্য। মোবাইল কানে দিতেই ওপাশ থেকে হাসিবের অস্থির কণ্ঠ ভেসে এলো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আজকের মিছিলে রফিকের পোলাপান খুব সমস্যা করেছে, কয়েকজন গুরুতর আহত। কি করবো কন, বড় খারাপ পরিস্থিতিতে পড়ে গেছি। সাথে সাথে এহসানের কপালে রক ফুলে উঠল। দাঁতে দাঁত চেপে গলা খটখটে করে বলল, তোরা কই? ভাই, আখিলের কাছাকাছি আছি। এহসান চোখ বন্ধ করে গভীরভাবে নিঃশ্বাস নিল। তারপর ভয়ানক শান্ত সুরে বলল, ওরেও ওর ভাইয়ের মতো উপরে পাঠাতে হবে। আগে তোরা ওর পোলাপানরে বেদম পিটা ইচ্ছে মতো মার, শুধু জানে মারিস না। হ্যাঁ ভাই, ওরা এখন আমাদের হাতে বন্দি, পুলিশও আছে। এহসানের চোখ ক্রমশ সংকীর্ণ হয়ে এলো। তোরা ওদের নিয়ে 6 নাম্বার গোডাউনে যা, অ্যাসিডের ড্রামে ডুবিয়ে দে। তবে সবাই কিনা, যারা দোষী শুধু ওদেরই। আমি আসতেছি। আর শোন, যারা আহত তাদের হাসপাতালে নিয়ে যা। না ভাইজান, লাগবে না, তাদের হাসপাতালে ভর্তি করাই দিয়েছি, আপনি এখন আসেন। এহসান ফোন কেটে কাপড় রাখার কক্ষে প্রবেশ করে। দরজার পেছনে রাখা ছোট্ট সেলফ খুলে ভেতর থেকে একটা তীক্ষ্ণ ছুরি বের করলো, সাথে একটা পিস্তল। ঠান্ডা চোখে এগুলো পায়জামার পকেটে গুজে নিল। পেছনে দাঁড়িয়ে থাকা মেহিনুর হতভম্ব। এই পুরুষই কি কিছুক্ষণ আগেও তাকে কোমলভাবে আঁকড়ে রেখেছিল? এখন এক নিমিষে যেন রক্ত পিপাসু শাপথ হয়ে উঠেছে। তার মন বলছে এহসানকে থামাতে হবে, কিন্তু সে কি শুনবে? হয়তো না। তবুও আমতা আমতা করে মেহিনুর বলে উঠল, কেউ মারবেন না। এহসান থমকে গেল। ধীর চোখে তাকালো তার নারীর দিকে। ঠোঁটে এক পাশে হালকা হাসি ফুটল। মারবো না তো, শুধু আবর্জনা সরিয়ে দিব দুনিয়া থেকে। এ বলেই এহসান গাড়ির চাবি হাতে নিল। আরেকবার মেহিনুরের দিকে তাকালো, তারপর দরজা খুলে বেরিয়ে গেল। মেহিনুর হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। এহসান দ্রুত 6 নাম্বার গোডাউনে পৌঁছল। ভেতরে ঢুকেই দেখে 20 থেকে 15 জন যুবক শক্ত বাঁশের খুঁটির সাথে বাঁধা, নিথর হয়ে পড়ে আছে। এহসান ধীর পায়ে এগিয়ে গেল। একজন লোক সাথে সাথে একটা চেয়ার এনে ওর সামনে রাখলো। গায়ে চাদরটা ঠিক করে চেয়ারটায় গায়ে লিয়ে দিল এহসান। পায়ের উপর পা তুলে নিল, হাতের আঙ্গুলগুলো তালুবন্দি করলো। তারপর এক গভীর নির্মম দৃষ্টি দিয়ে সামনের লোকগুলোর দিকে তাকালো। একটু সময় পার হলো। তারপর খুব শান্ত স্বরে বলল, কয়জন আহত হয়েছে? হাসিব এক পাশ থেকে বলল, 7 জন। কেমন আহত? বেশি না কম? কমও না, বেশিও না, মাথা ফেটে গেছে, হাঁটু থেতলে গেছে, এইরকম। এহসান ঠোঁট চেপে ধরল। তারপর সামনে থাকা লোকগুলোর দিকে তাকিয়ে দাঁত চেপে গর্জে উঠল, চুপচাপ বল, কোন কোন সুরের বাচ্চা মেরেছিস আমার লোকজনকে? আমার লোকজনের মায়েরা তোদের জন্য হাসপাতালে বসে কাঁদছে, বল কে মেরেছিস? কিন্তু সবাই মাথা নিচু করে একই উত্তর দিল, আমি না ভাই। এহসানের ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করলো। এদের সম্পর্কে খোঁজ দিয়েছিস তো? হাসিব মাথা ঝাঁকিয়ে বলল, জি ভাই, এরা সব বড় মাপের সন্ত্রাসী। এহসান ভ্রু কুচকালো।
কেমন সন্ত্রাসী বলতো শুনি। হাসিব এবার ওদের দিকে তাকিয়ে বলল, মারামারি থেকে শুরু করে ধর্ষণ অবধি। ধর্ষণ? শব্দটা যেন বজ্রপাতের মতো এহসানের মগজে আঘাত করলো। তার চোখ ধূসর আগুনে জ্বলে উঠল। আর কোনো প্রশ্ন নয়, তার কণ্ঠ কাঁপল না, বরং ভয়ানক স্থিরতা নিয়ে বলল, যারা যারা ধর্ষণের সাথে জড়িত তাদের পুরুষাঙ্গ কেটে দে, তারপর অ্যাসিডের ড্রামে ডুবিয়ে মার। আর যারা জড়িত না তাদের গুলি করে উড়িয়ে দে। চারপাশে একটা ভয়ঙ্কর নীরবতা নেমে এলো। কেউ কাঁপছে, কেউ নিঃশব্দে কেঁদে ফেলেছে। ঘরের ভেতর থমথমে নীরবতা। এক পাশে পড়ে আছে নিথর শরীরগুলো। কিছু জন করুণ মুখে চেয়ে আছে এহসানের দিকে। কাঠের চেয়ারে বসে এহসান এক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়েছিল। তার চোখে না ছিল করুণা, না ছিল সহানুভূতি, কেবলমাত্র শীতল তীক্ষ্ণ সিদ্ধান্ত। একজন গলাটা খাকারি দিয়ে বলল, ভাইজান তাহলে কি করব? এহসান ধীরে ধীরে উঠে দাঁড়ায়। কোটের কলারটা ঠিক করে এক পলক বন্দীদের দিকে তাকায়। তারপর খুব শান্ত গলায় বলে, তোদের উপর ছেড়ে দিলাম, কিন্তু যারা নারীদের অসম্মান করেছে ওদের একটাও যেন বেঁচে না থাকে। তারপর এক ধরনের ভয়ঙ্কর শীতলতা নিয়ে হাসিবের দিকে তাকিয়ে ফিরে বলে, আর তুই রাতের টিকিট কেটে ফেল, আজ রাতেই তুর্কি যাবি। রফিককে মারার জন্য ইয়ামিন খুরশিদের সাথে দেখা করবি। হাসিব এক মুহূর্ত চুপ করে থাকে। তারপর ধীর স্বরে বলে, ভাইজান, ওরে মারার জন্য আপনি একাই যথেষ্ট। এহসান এবার সত্যিকারের হাসে, কিন্তু সেই হাসির মধ্যে একটা অদ্ভুত ভয়ঙ্কর ধাস ছিল। হাসি শেষ হতে না হতেই নিচু গলায় বলে, এত ছোট একটা কাজ নিজ হাতে করতে হয় না রে ভাই, আমি তো বড় দানি ছক্কা মারবো। তারপর এক পাশে পায়চারি করতে করতে বলে, রফিক এখন দেশে নেই, তুর্কিতে গেছে, ওখানেই শেষ করতে হবে। ইয়ামিন খুরশিদের সাথে দেখা করবি, 3 দিনের মধ্যে ওর কলিজাটা আমি আমার হাতে চাই। কথাগুলো এতটাই দৃঢ় ছিল যে হাসিব আর কোনো প্রশ্ন করার সাহস পেল না, শুধু মাথা ঝাঁকালো। এহসান শেষবারের মতো বন্দীদের দিকে একবার তাকায়, তারপর পিস্তলটা কোমরে গুজে দিয়ে দরজার দিকে এগিয়ে যায়। বেরোনোর আগে একবার থেমে বলে, তুই রাতের টিকিট কেটে ফেল, আমি অন্য জায়গায় যাচ্ছি। এই বলেই দরজা ঠেলে বেরিয়ে গেল। আর হাসিব তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। এই মানুষটাকে সে কখনো পুরোপুরি বুঝতে পারবে না। এশারের পর বাড়ির রান্নাঘর জুড়ে ব্যস্ততা। এশার আজান ধ্বনি হওয়ার পরও কাজ থামার নাম নেই। বেলা 5টা থেকেই শুরু হয়েছে মাছ কাটা, কিন্তু শেষ হওয়ার নামগন্ধ নেই। 7-8 বালতি টাটকা মাছ নিয়ে আসা হয়েছে ফিশারি থেকে। কেবল বাড়ির গৃহিণীরাই নয়, কাজের মহিলারাও এক প্রকার হাঁপিয়ে উঠেছেন। ধারালো বটিতে মাছ কাটতে কাটতে হাত কেঁপে যাচ্ছে, তবু থামার সুযোগ নেই। মেহিনুরও ওদের সঙ্গে আছে, এক কোণে বসে ধৈর্য ধরে মাছ কাটছে। চারদিকে মাছের আশ আর রক্তের গন্ধ ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বিরক্ত মুখে গামছা দিয়ে খামুচ্ছে, আবার কেউ হাঁপাতে হাঁপাতে বলছে, আল্লাহ, এই মাছ কি আর শেষ হবে না? তবে রান্নাঘরের পাশের বারান্দায় বসে থাকা বড়দের চোখে মুখে অন্যরকম আনন্দ। এত মাছ এসেছে, আজ দারুণ এক ভোজের আয়োজন হবে। এহসান সেই সকালে বেরিয়ে দিনের শেষে বাড়ি ফিরে কক্ষে প্রবেশ করে। মেহনুরকে না দেখে তার মনটা উদাস হয়ে উঠল। হাতে থাকা নিজের বেগমের জন্য আনা ব্যাগগুলো পাশে রেখে নিজেও এক পাশে বসে পড়ল। মেহনুরের অনুপস্থিতি ঘরটাকে শূন্য মনে হচ্ছিল। তার মাথায় একটাই প্রশ্ন, মেহনুর কোথায়? অস্থির মন শান্ত হতে চাচ্ছিল না, কিন্তু মেহনুরের আসার সম্ভাবনায় এক ধরনের আশা জন্ম নিল। এহসান চোখ বন্ধ করে কিছু সময় অপেক্ষা করতে থাকলো, যেন মেহনুরের ছায়া কোথাও কাছেই রয়েছে। এহসান জানে আজ মাছ ধরা হয়েছে ওদের মাছের কয়েকটি জমিতে, তাই হয়তো মেহনুর মাছ কাটতেই ব্যস্ত। কিন্তু এহসানের চোখ আর মানছে না। মনের তৃষ্ণা তীব্র থেকে তীব্রতর হয়ে যাচ্ছে আপন নারীকে দেখার জন্য। তাই তাড়াতাড়ি নিচে নেমে আসে, পরে গোসল করা যাবে, আগে একবার নিজ বেগমকে দেখে নেওয়া যাক। তাই বেরিয়ে আসে কক্ষ থেকে। উদ্দেশ্য নিজের মনের তৃষ্ণা মেটানো, নিজের নারীকে মন ভরে দেখা। তাড়াতাড়ি নিচে চলে আসে এহসান, তারপর রান্নাঘরে প্রবেশ করে। প্রবেশ করতেই দেখতে পায় সবাই মাছ কাটতে ব্যস্ত। ঈশা আর মেহিনুর পাশাপাশি বসে মাছ কাটছে, আর কি একটা নিয়ে গল্প করছে। এহসান নীরব এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিজের আপন নারীর হাসি মাখা মুখশ্রী পানে। মেহিনুরের হাসি মাখা মুখ দেখে অন্তর অব্দি ঠান্ডা হয়ে যায়। এত পাপ, এত অপবিত্রতা, এত অশান্তির মধ্যেও যেন একটুখানি শান্তি মেলে। এহসান জানে এই যে মেহিনুর হাসছে, গল্প করছে, সবই নিজেকে সামলে নেওয়ার চেষ্টা। মেহিনুর যতটা শান্ত দেখাচ্ছে ততটাই অশান্ত তার মন। নিজের সম্পর্কে এত বড় একটা চিরসত্য শুনে নিশ্চয়ই কেউ ভালো থাকতে পারবে না।
আর অন্তত তার নাড়ি তো নয়, কারণ তার নাড়ি অল্পতেই ভেঙে পড়ে, মোমের মতো গলে যায়। তার নারীর মন যে কোমল। এহসানকে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে এনিসা বেগম কিছুটা হতবুদ্ধি হয়ে যান। তার ছেলে তো রান্নাঘরে সহজে আসে না, তাহলে আজ নিশ্চয়ই আপন বেগমের টানে। তাই এনিসা বেগম মেহনুরকে উদ্দেশ্য করে বলেন, মেহনুর, তুমি ওঠো, হাত ধুয়ে এহসানকে চা দাও, সে চায়ের জন্য রান্নাঘরে এসেছে। এনিসা বেগমের কথায় সবাই এক পলক রান্নাঘরের দরজার দিকে তাকায়। প্রথমে সবাই অবাক হলেও পরে ঠিকই সব বুঝে যায়। মেহনুর এহসানের দিকে তাকিয়ে থাকে। কেন জানি কেমন কেমন লাগছিল তার। সারাদিন এই পাপিষ্ট পুরুষের মুখ সে আজ দেখেনি, তবে এখন কেন যেন মনের কোথাও না কোথাও শান্তি অনুভব করছে। মেহনুর আর কিছু ভাবে না, চুপচাপ উঠে রান্নাঘরের বেসিনে হাত ধুয়ে নেয়। এহসান বলে, চা কক্ষে পাঠিয়ে দিও, আমি যাচ্ছি। মেহনুর এক পলক এহসানের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, তারপর মাথা নাড়ায়। এহসান জবাব পেয়ে নিজ কক্ষের দিকে এগিয়ে যায়। কক্ষে এসে একখানা লুঙ্গি আর টাওয়াল নিয়ে বাথরুমে প্রবেশ করে। উদ্দেশ্য ভালো করে গোসল করে পবিত্র হওয়া। মেহনুর চা বানিয়ে সবার উদ্দেশ্যে বলে। কি করব? চা নিয়ে যাবে? আয়েশা বেগম বলেন। তুমি নিয়ে যাও একটু কষ্ট করে, কারণ সবাই কাজে ব্যস্ত। মেহনুর বলে। আচ্ছা। মেহনুর যাওয়ার জন্য পা বাড়ালে এনিসা বেগম পেছন থেকে বলেন, তোমার আর আশা লাগবে না, আমরা সবাই গুছিয়ে নেব। মেহনুর পিছনে তাকিয়ে শুধু মাথা নাড়ায়। মেহনুর চলে যেতেই সবাই হেসে ওঠে, কারণ সবাই বুঝতে পেরেছে এহসানের ব্যাকুলতা। সবাই বুঝতে পারলেও বোকা মেহনুর তা জানে না, হয়তো এমন চিন্তা মাথায় আনেনি। মেহনুর কক্ষে প্রবেশ করে চায়ের ট্রে হাতে ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে আসে। কক্ষে ঢুকতেই দেখতে পায় এহসান বাথরুম থেকে বের হচ্ছে। পরনে শুধু একখানা লুঙ্গি আর কাঁধে ঝুলানো একখানা সাদা টাওয়াল, যা দিয়ে সে চুল মুছছে। মেহনুরের চোখে স্পষ্ট ভেসে ওঠে এহসানের ফর্সা, নিখুঁত, ভয়ঙ্কর সুন্দর শরীর। সাথে সাথে লজ্জায় লাল হয়ে যায় সে। ছি ছি, কতটা নির্লজ্জ হয়ে যাচ্ছে এই নির্লজ্জ পুরুষের সাথে থেকে। যে এভাবে তাকিয়েছিল। মেহনুর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এহসান মেহনুরকে এভাবে দেখে টিটকারি মেরে হেসে বলে, যা দেখার তা দেখে নিলি, এখন লজ্জা পাচ্ছিস কেন? মেহনুর চোখ ছোট করে বলে, আমি কখন তাকালাম আর কি দেখলাম? এহসান হাসতে হাসতে এগিয়ে আসে। বোকা ভাবিস না আমায় নারী, কখন কিভাবে তাকাস আমি সব জানি। আর রইল বাকি দেখার, সবই তো দেখে নিলি, শুধু আমার গু। এহসান আর কিছু বলতে পারে না। মেহনুর ওর হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে দাঁত চেপে বলে, চাটা গিলে নিন। এহসান এক পলক চায়ের কাপের দিকে তাকায়, ফের মেহনুরের দিকে চেয়ে বলে, এখন তো আর চা গিলতে ইচ্ছা করছে না। মেহনুর বিরক্ত হয়ে বলে, তো কি গিলতে ইচ্ছে করছে শুনি? এহসান ঠোঁট কেটে হেসে বলে, তোকেই গিলতে ইচ্ছে করছে, তাও চকলেটের মতো। এমন উক্তি শুনে মেহনুরের লজ্জায় কান দিয়ে যেন গরম বাতাস বের হতে থাকে। মনে মনে ভাবে, কি লজ্জাচ্ছি, এত খারাপ এই পুরুষ। সে চোখ বন্ধ করে লম্বা শ্বাস নেয়। শরীরের লোম খাড়া হয়ে গেছে এত নির্লজ্জ কথায়। মেহনুর আর এক মুহূর্তও দাঁড়ায় না, সোজা চলে যায় কাপড় রাখার ঘরে। সারা শরীর এখনো মাছের গন্ধে ভরা। সারাদিন কেঁদে ভেতরটা অশান্ত হয়ে আছে। এখন গোসল করাটা খুব দরকার। কক্ষে প্রবেশ করে তার চোখ যায় তার আলমারির দিকে। সে জানে আলমারির দরজা খুললেই তার কাপড়গুলি রাখা আছে, তবে আজ এহসান নিজে তাকে কাপড় তুলতে দেয়নি। মেহনুর হতবাক হয়ে যায়। আলমারি খুলে দেখে এটা আসলেই অনেক বড়। সে ভেবেছিল হয়তো কয়েকটা শাড়ি আর কিছু সাধারণ কাপড় রাখা হবে, কিন্তু তার ধারণা ভুল ছিল। আলমারি 7টি অংশে বিভক্ত। এক অংশে সুতির শাড়ি, অন্য অংশে নেট আর সিল্কের শাড়ি, একেবারে অন্য অংশে সুতির 3 পিস, গোল ড্রেস, নামাজের হিজাব, গর্জিয়াস 3 পিস, আরও অনেক সুন্দর শাড়ি, ড্রেস, বোরকা, হিজাব, নিকাব রাখা। মেহনুর একে একে ড্রয়ারগুলো খুলে দেখে। প্রতিটি ড্রয়ারে রয়েছে আতর, সুগন্ধি আর সাজসজ্জার নানা উপকরণ। জীবনের প্রথম এত সাজসজ্জার জিনিস সে দেখে। মেয়ে হওয়া সত্ত্বেও কখনো নিজের ঠোঁটে লিপস্টিকও লাগায়নি, আর সাজগোজ তো অনেক দূরের ব্যাপার। তবে এখন এসব দেখার সময় নয়। তাই তাড়াতাড়ি একটা কালো রঙের 3 পিস নিয়ে নেয় এবং আলমারির দরজা বন্ধ করে দেয়। তবে যখন সে পেছন ফিরে যায় তখন আবারও তার চোখ পড়ে এহসানের দিকে। সে দেখে এহসান কক্ষে পা রাখছে, সম্ভবত কাপড় পরার জন্যই এসেছে। যাই হোক, বেহায়া পুরুষ, এখন কাপড় তো দিবি, আর সেই বেহায়া চোখগুলোও বেহায়া পুরুষের দিকে যাবে না। এমনটা ভেবে মেহনুর নিজেকে একটু আশ্বস্ত করে নেয়।
এহসান ওর দিকে এক পলক তাকিয়ে যে আলমিরাতে টি শার্ট রাখা থাকে সেই দিকে এগিয়ে যায়। উদ্দেশ্য একটা টি শার্ট নেওয়া, তাই মন মতো টি শার্ট খুঁজতে থাকে। মেহিনুর এক দৃষ্টিতে এহসানের পানে তাকিয়ে রয়েছে। কেন জানি তার শুধু এহসানের পানে তাকাতে ইচ্ছে করে, কোনো বিশেষ কারণ ছাড়াই। শুধুমাত্র তাকিয়ে থাকতে ইচ্ছে হয়, কিন্তু কেন তা সে জানে না। সে শুধু জানে এহসানকে দেখতে হবে, ভালোভাবে দেখতে হবে। এভাবে তাকাতে তাকাতে মেহিনুর কক্ষ থেকে বের হতে উদ্যত হয়, কিন্তু তার অসাবধানতার কারণে কক্ষ থেকে বের হওয়ার পথে হঠাৎ দেয়ালের সাথে মাথা ঠুকে যায়। আর ঠুকবে না কেন, সে যে এহসানের পানে তাকিয়ে হাঁটছিল। এমন হঠাৎ ধাক্কায় মেহিনুর মাথায় তীব্র ব্যথা অনুভব করে। ব্যথার তীব্রতায় তার সবকিছু ঘুরতে শুরু করে, যেন দুনিয়া এক জায়গায় থেমে যাচ্ছে। তার মুখ দিয়ে বেরিয়ে আসে আল্লাহ। মাথায় হাত বুলাতে বুলাতে সে নিজেকে সামলানোর চেষ্টা করে, তবে ব্যথা এতটা তীব্র যে তাকে আর সামলানো যাচ্ছে না। এহসান মেহিনুরের দিকে এগিয়ে আস্তে আস্তে দাঁত চেপে বলে, হিয়া মাহমুদ, এক বেয়াদ্দব নারী তুমি জুটাইলে আমার কপালে, যার কিনা না আছে আদব আর না আছে কাণ্ডজ্ঞান। এই কথা বলে এহসান মেহিনুরের কাছে এসে তার কপাল থেকে মেহিনুরের হাত এক প্রকার জোর করে সরিয়ে নেয়। চোখে ক্ষোভ আর গলাতে রাগের অনুনাদ। এহসান মেহিনুরের কপালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তাকাবি তো বুঝলাম, কিন্তু এমন তাকানো তাকালি যে নিজের 12টা বাজিয়ে দিলি। খুব ব্যথা নিশ্চয়ই করছে। মেহিনুর চোখ খিচে বলে, না, ব্যথা করছে না। এহসান যেন মেহিনুরের সৃষ্ট অস্বস্তি বুঝতে পারলেও থেমে না গিয়ে ধমক দিয়ে বলে, চুপ বেয়াদ্দব নারী, ব্যথা করছে না তো চোখের জল এলো কি করে? মেহিনুরের জন্য কিছু বলার সুযোগ না দিয়ে এহসান এক ঝটকায় মেহিনুরকে নিজের কোলে তুলে নেয়। মেহিনুর হতভম্ব হয়ে যায়, কি এই সামান্য ব্যাপারেও ওকে কোলে তুলে নিল এই পুরুষ, ছিচ্ছি, তাও খালি খায়ে। দোষ তো নিজেরই, কেন তাকাতে গেল? না তাকালে এমন হতোই না। এহসান যেন মেহিনুরের শরীরের অস্বস্তি বুঝে আরও টেনে ধরল, যার জন্য মেহিনুর এহসানের বুকে লেপটে যায়, যার ফলে মেহিনুরের নাকে সেই চেনা ঘ্রাণ পৌঁছায়। এহসানের শরীরের ঘ্রাণে যেন মেহিনুরকে বশে নিয়ে আসে। পুরো পৃথিবী যেন তার চারপাশে ঘুরছে। অজানা এক অনুভূতি তাকে মাতোয়ারা করে তুলছে। এহসান মেহিনুরকে কক্ষে নিয়ে এসে বিছানায় শুয়ে দেয়। তার অস্থির গলায় শব্দ বের হয়, বরফ দিব এনে লাগিয়ে ফুলে গেছে কপাল। মেহিনুর হাত দিয়ে নানা ইশারা করে, অস্বীকার জানিয়ে বলে, না না, লাগবে না, আমি গোসল করব এখন। সব ঠিক হয়ে যাবে গোসল করে নিলে, ইনশাল্লাহ। মেহিনুর ধীর পায়ে উঠে হাতে থাকা কাপড় নিয়ে বাথরুমের দিকে এগিয়ে যায়। কিছু মুহূর্ত পর গোসল সেরে বেরিয়ে এসে সে দেখতে পায় এহসান ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। প্রথমে মনে করেছিল হয়তো এহসান ঘরে নেই, কিন্তু ব্যালকনির কাছে আসতেই তার বুঝে যায় এহসান ব্যালকনিতেই রয়েছে, কারণ তার শরীরের ঘ্রাণ মেহিনুরকে জানিয়ে দেয় তার উপস্থিতি। মেহিনুর দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ এগিয়ে গিয়ে টাওয়ালটা চুল থেকে খুলে ব্যালকনির রেলিংয়ে মেলে দেয়। তারপর চুলকে হালকা করে ঝাড়িয়ে মাথায় ওড়না টেনে নেয়। যখনই পা বাড়াতে যাবার মুহূর্ত, তখন তার চোখ পড়ে এহসানের দিকে। তবে এবার আর তাকায় না, নিজেকে সংযত করে ব্যালকনিতে থেকে চলে আসতে নেয়। কিন্তু এহসান তার দিকে চোখ তুলে বলে, আর কখনো কালো রঙের কিছু পরবি না মেহিনুর। মেহিনুর একটু ভ্রু কুঁচকে হালকা ঘাড় ঘুরিয়ে তাকায় এহসানের দিকে আর জিজ্ঞেস করে, কেন? এহসান তার চোখে তাকিয়ে নেশাময় সুরে বলে, তোর কালো পোশাক তোর সৌন্দর্যকে আরো অপূর্ব করে তোলে। এতে তোর ভয়ঙ্কর এই সৌন্দর্য আমায় মাতোয়ারা করে তোলে। মেহিনুর এহসানের এমন কথায় স্তম্ভিত হয়ে যায়, কিন্তু কোনো উত্তর না দিয়ে চুপচাপ কক্ষে ফিরে আসে। কক্ষে প্রবেশ করার পর তার চোখ পড়ে প্যাকেটগুলোতে। এগুলো কি? মনে মনে ভেবে সে এগুলোর দিকে এগোয়, হয়তো কিছুটা বিরক্ত হয়ে। এত মাথা ঘামানোর কি দরকার ভাবতে থাকে। এখন তো নিচে যাওয়ার সময়, খাবার খেতে হবে। মেহিনুর ধীর পায়ে কক্ষ থেকে বেরিয়ে আসতে নেয়। তখনই এহসান পেছন থেকে ডাক দিয়ে বলে, মেহিনুর, প্যাকেটগুলো খুলে দেখ। মেহিনুর কিছুটা বিস্ময় নিয়ে তাকিয়ে পেছনে ঘুরে বলে, কিন্তু আমি। এহসান তার কথা এক প্রকার ছিনিয়ে নিয়ে বিছানায় বসতে বসতে বলে, চুপচাপ আমি যা বলছি তা কর। বেয়াদ্দব নারী, সবসময় শুধু তর্ক করিস কেন? মেহিনুর আর কিছু না বলে চুপচাপ আলতো পায়ে বিছানায় এসে বসে। একটি প্যাকেট হাতে নিয়ে খুলতেই তার চোখে বিস্ময় ঝলসে ওঠে। সে ভেবেছিল শুধু একটি মিসওয়াক আনতে বলেছিল, কিন্তু এহসান তো 20টিরও বেশি মিসওয়াক নিয়ে এসেছে। মেহিনুর মিসওয়াকগুলো বের করে এহসানকে দেখিয়ে বলে, এতটা কে আনতে বলেছিল?
যে যা পেলেন তা পেট ভরে নিয়ে এলেন? এহসান মুচকি হেসে তার বেগমের দিকে তাকায়। এই মুহূর্তে তার বেগমকে একদম বাগালি বেগম লাগছে। কেমন রেগে গেছে অপচয় করার জন্য। এমন মুহূর্ত তার জীবনে কখনো আসবে তা ভাবতেও পারেনি। তবে সে কোনো উত্তর দেয় না, এক দৃষ্টিতে মেহিনুরের দিকে তাকিয়ে থাকে। মেহিনুর মিসওয়াকগুলো রেখে অন্য একটি প্যাকেট খুলে দেখে এখানে 8 থেকে 10টি মেহেদি এবং কিছু স্টিকার রয়েছে। অবাক হয়ে সে এগুলো হাতে নিয়ে এহসানের দিকে তাকিয়ে বলে, এগুলো কার? এহসান সোজাসুজি উত্তর দেয়। তোর। মেহিনুর হতভম্ব হয়ে বলে, এতগুলো দিয়ে আমি কি করব? আমি তো মেহেদি পরি না। এহসান শান্ত সুরে বলে, পড়িস না, এখন থেকে পড়বি। আর এই একটা কথা বলে দিলাম, আজকের পর থেকে তোর হাত মেহেদি ছাড়া আমি আর কখনোই দেখতে চাই না। আর যদি দেখি তো এই হাত কেটে রেখে দিব। মেহিনুর ভয়ে ভরকে গিয়ে বলে, এর জন্য আমার হাত কেন কেটে নেবেন? বেয়াদ্দব নারী, সব বেয়াদ্দবি জানিস। আর এটা জানিস না যে হাতে মেহেদি থাকে না সেই হাত পুরুষের হয়। তো কি তুই পুরুষ? মেহিনুর এমন ধমকে মৃদু কেঁপে ওঠে এবং মলিন গলায় বলে। এভাবে ধমক দিলেন? এহসান তার কথা শুনে কিছুটা অবাক হয়ে যায়। কিভাবে তার নারী, তার বেয়াদ্দব নারী এমন আবদারের সাথে কথা বলছে, এমন কি বলছে, এভাবে ধমক দিলেন? এহসান মেহিনুরের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আচ্ছা, আর এমন কখনই হবে না। আর ধমক দিব না। এখন সব প্যাকেট খুলে দেখ। মেহিনুর মাথা নাড়িয়ে অন্য একটি প্যাকেট খুলে দেখে এতে ছিল বেশ কিছু আইসক্রিম চকলেট। প্যাকেটটি বড় ছিল, আর হয়তো এই জন্যই বড় ছিল, কারণ এতে অনেক চকলেট আইসক্রিম ছিল। মেহিনুর এগুলো দেখে এহসানের দিকে তাকিয়ে বলে, এতগুলো, এত কিছু কার জন্য? এহসান আবারও ধমক দিয়ে বলে। তোকে দিয়েছি তো তোর জন্যই তো হবে। মেহিনুর ভয়ে ভরকে গিয়ে বলে, এত কিছু আমি একা কি করে খাবো? বাচ্চাদের দিয়ে দেই এগুলো, আমি এতটাও খাই না। এহসান শান্ত সুরে বলে, আরও অনেক আচার, অনেক কিছু এনেছি, যা সবগুলো কাপড় রাখার কক্ষে যে ছোট ফ্রিজ আছে ওটাতে রেখে আয়। আর তুমি বাচ্চাদের দেওয়া লাগবে না, নিজেই তো একটা বাচ্চা। কোনো বাল একবার বললে বুঝিস না। এহসান এসব বলে বিছানা থেকে উঠে কক্ষ থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য নিচে যাওয়া, বাবা ও ভাইদের সাথে কিছু প্রয়োজনীয় কথা বলার জন্য। মেহিনুর এহসানের এমন হঠাৎ রেগে যাওয়ার কারণ খুঁজে পায় না। দীর্ঘশ্বাস ফেলে সে সব কিছু একে একে দেখে। তারপর কাপড় রাখার কক্ষে গিয়ে খাবারের জিনিসগুলো ফ্রিজে রেখে দেয়। তবে একটি চকলেট সে খায়, আর আইসক্রিমের বাটি আর খুলে না, কারণ এতক্ষণে আইসক্রিম হয়তো গলে একাকার হয়ে গেছে। খাবার শেষে মেহিনুর তার কক্ষে ফিরে আসে। এহসান খাবার খেয়ে বাগানে গেছে। একজন লোক তার সাথে জরুরি দেখা করতে এসেছেন। মেহিনুর কক্ষে এসে আলমারি থেকে একটি মিসওয়াক বের করে, কিন্তু তার উপরের অংশ তেতলানো নয়, তাই সে রেখে দেয়। ভাবে সকালে নিচে গিয়ে করবে, এখন অজু করে নেয়। এমনি মেহিনুর অজু করে কক্ষে রাখা ওয়ার্ড্রব থেকে ইনিসা বেগমের দেওয়া কোরআন শরীফ বের করে। তার উদ্দেশ্য ছিল এই কোরআন শরীফে খানার তেলাওয়াত করা। কক্ষে রাখা টেবিলের উপর একটি জায়নামাজ বিছিয়ে নেয় এবং নিজের চেয়ারে বসে কোরআন শরীফ মেলে। আহা, অসম্ভব, যেন এক অদ্ভুত স্নিগ্ধতায় ভরে যায়। কিভাবে এত সুন্দর স্পষ্ট লেখা, অথচ এটি কত বছর আগের পুরনো কোরআন। যাদের কাছেই ছিল তারা নিশ্চয়ই খুব যত্নে রেখেছেন, তাই একটি ছিঁড়ে যাওয়ার চিহ্নও নেই, আছে শুধু যত্নের চিহ্ন। মেহিনুর নিজের প্রিয় সূরামূলক তেলাওয়াত করতে থাকে। নিজের গলায় যত সুর দিয়েছেন আল্লাহর সকল অনুগ্রহ নিয়ে তার দিল সহিত স্পষ্ট তেলাওয়াত করে, কেননা তার অন্তর বিষাদে ভরা। আর এই বিষাক্ততা দূর করতে কোরআন তেলাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে এহসান তার মিটিং সেরে উঠে ধীরে ধীরে আল্লাহর নাম নিয়ে বাড়িতে প্রবেশ করে। নিজের কক্ষে পা রাখতে কানে ভেসে আসে একটি সুন্দর তেলাওয়াত। মুহূর্তেই বুঝে যায় এটি তার প্রিয় বেগম মেহিনুরের তেলাওয়াত। তাই ধীর পায়ে এগিয়ে গিয়ে মেহিনুরের পিছনে দাঁড়িয়ে থাকে। মেহিনুর তার উপস্থিতি অনুভব করলেও কিছুই বলে না, তেলাওয়াত করতে থাকে নিজের মতো, কারণ সে জানে তেলাওয়াত বন্ধ করলে এহসান জোর করে শুনবে। তাই সময় নষ্ট না করে সে নিজের মতো পড়তে থাকে। এহসান চোখ বন্ধ করে মেহিনুরের চেয়ারের পাশে দাঁড়িয়ে তেলাওয়াত শুনতে থাকে। এক সময় মেহিনুরের তেলাওয়াত শেষ হলে সে উঠে যায়, কোরআন শরীফটি নিজের জায়গায় রেখে দেয়। এহসান মেহিনুরকে উঠে যেতে দেখে নিজ বাথরুমে প্রবেশ করে, পরে উজু করে বেরিয়ে আসে। এহসান বিছানার কাছে এসে দেখে মেহিনুর বিছানায় শুয়ে আছে।
এতক্ষণে তার চোখ ভারী হয়ে আসে। আজ কেন জানি মেহিনুরের দিকে বারবারই নিজের অজান্তেই চোখ চলে যাচ্ছে। এহসান দীর্ঘশ্বাস ফেলে, ঘরের বাতিগুলো নিভিয়ে নিজেও বিছানায় উঠে পড়ে। মেহিনুর দীর্ঘ এক হতাশার শ্বাস নেয়, তারপর আলতো করে এগিয়ে এসে এহসানের পাপিষ্ট বুকেই নিশ্চিন্তে মাথা রাখে। সে জানে যদি সে নিজে আসে এহসান ঠিকই তাকে বুকে আগলে ধরবে, তাই নিজেই আসা ভালো, কারণ তার জেদের কোনো মূল্য নেই এই দুনিয়ায়। তার তো তারই মূল্য নেই, আর তার জেদের মূল্য কেনই বা থাকবে। এহসান মেহিনুরকে নিজের বুকে আষ্টেপৃষ্টে জড়িয়ে নেয়, এত জোরে চেপে ধরেছে যে মেহিনুরের মনে হয় তার শরীরের সমস্ত হাড় ভেঙে যাবে। এতটা শক্তি দিয়ে ধরেছে যে মেহিনুর চিৎকার করে বলে, মেরে ফেলবেন নাকি? এইভাবে ধরলেন, ছাড়ুন বলছি, অসভ্য পুরুষ। এহসান মেহিনুরের এমন চিৎকারে ওকে ছেড়ে দেয় ঠিকই, কিন্তু মেহিনুরের কয়েকবার শ্বাস নিতে নিতেই এহসান মেহিনুরকে বালিশে শুয়ে দেয়। শুয়ে দিয়ে মেহিনুরের 2 হাত আলতো চেপে ধরে, আর এক পলকেই নিজে আতশোয়া হয়ে অর্ধ ভর দিয়ে মেহিনুরের উপর শুয়ে যায়। ব্যাস, এতেই মেহিনুর আতকে উঠে কলিজা অব্দি ঘামতে শুরু করে। কি করছে এই পুরুষ? এখন উল্টোপাল্টা কিছু করবে নাকি? মেহিনুর এসব ভাবছে আর সমান তালে নড়াচড়া করছে, তবে এহসানের এসবে কিছু যায় আসে না। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেহিনুরের ঠোঁটের দিকে থাকা লাল তীরটায়। ব্যালকনির পর্দা একটু এলিয়ে দেওয়া, তাই চাঁদের আলো স্পষ্ট ওদের উপর এসে পড়ছে, যার ফলে মেহিনুরের ঠোঁটের তিলটা চকচক করছে। চাঁদের আলোয় বারবারই এহসান আর নিজেকে ধরে রাখতে পারে না, নিজের ঠোঁট এক পলকেই ডুবিয়ে দেয় নিজের আপন নারীর ওই ঠোঁটের নিচের তিলে। এহসানের ঠোঁটের স্পর্শ পেতেই মেহিনুর বরফের ন্যায় জমে যায়, শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বইতে থাকে তার। এহসানের খোঁচা খোঁচা দাড়ি গিয়ে মেহিনুরের নরম ত্বকে এক প্রকার বিঁধে গেছে। অসম্ভব অস্বস্তি হচ্ছে মেহিনুরের, এর মধ্যে নড়াচড়াও করতে পারছে না, গলা শুকিয়ে আসছে তার। এহসান কিছু মুহূর্ত পর নিজের ঠোঁট তিলটার থেকে তুলে নেয়, তারপর কিছু মুহূর্ত নিঃস্বাক্ত চোখে মেহিনুরের ঠোঁটের পানে তাকিয়ে থাকে। গোলাপি ঠোঁটজোড়া ভয়ে বারবার কাঁপছে গোলাপি অধরখানা, শুকিয়ে হাসছে অধরখানা। মনে হচ্ছে এই অধরখানা তাকে ভীষণ রকম টানছে, ভীষণ রকম। তাই আর নিজেকে ধরে রাখে না, নিজের অধর ডুবিয়ে দেয় নিজের বেগমের অধরে। নিজের ঠোঁটে এহসানের ঠোঁটের স্পর্শ পেয়ে এখন মেহিনুরের স্নায়ু অবধি অবশ হয়ে গেছে। এহসান বারবারই নিজের ঠোঁট মেহিনুরের ঠোঁটে ছোঁয়াচ্ছে, তাই মেহিনুরের 2 গালে বারবারই এহসানে দাঁড়িয়ে বিঁধছে। মেহিনুর ভয়ে লজ্জায় বিছানার চাদর শক্ত করে খামছে ধরে। মেহিনুরের ধমনী অবধি জমাট বেঁধে গেছে। এতটা ভয়ঙ্কর অনুভূতির শিকার সে কখনো হয়নি। এই লজ্জাজনক পরিস্থিতিতে পড়াচ্ছে ভালো তো মাটির নিচে চলে যাওয়া তার জন্যই উদ্যম। 1 মুহূর্ত, 2 মুহূর্ত, কয়েক প্রহর কেটে যায় দেখতে দেখতে, কিন্তু তাও এহসান মেহিনুরের ঠোঁট ছাড়ে না। নেশায় ডুবে গেছে সে, তলিয়ে গেছে এহসান। তার মনে হচ্ছে সারা রাত এই ঠোঁটেই ডুবে থাকতে। আরও কিছু মুহূর্ত পর এহসানের মধ্যে প্রাণ ফিরে পায়, গলা টানিয়ে বুক টেনে শ্বাস নিতে থাকে। এতে এহসানের চোখ আটকে মেহিনুরের ফর্সা গলায়, তাই 1 মুহূর্ত দেরি না করে একটানে মেহিনুরের গলা থেকে ওড়না সরিয়ে নেয়। এতে মেহিনুরের গায়ের কামিজও কিছুটা সরে যায়, যার ফলে মেহিনুরের গলার নিচে থাকা তিলটা স্পষ্ট দেখতে পায় এহসান। এই মুহূর্তে আর নিজেকে সামলাতে পারে না সে, তাই নিজে ডুবিয়ে দেয় সে তিলে। মেহিনুর একটু স্বস্তি পেয়েছিল, কিন্তু এহসানের এমন কাণ্ডে সে ভয়ে ঘাবড়ে এহসানের পিঠের টি-শার্টের অংশ চাপটে খাবলে ধরে। এহসানের খোঁচা খোঁচা দাড়ি ওর গলায় বিচ্ছে, সুরসুরি লাগছে খুব। না, আর নিতে পারছে না মেহিনুর। তার চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সেই শক্তিটুকুও পাচ্ছে না। অবশ হয়ে আছে তার সারা সর্বাঙ্গ। এহসান মেহিনুরের সম্পূর্ণ গলায় নিজের ঠোঁট বারবার ছোঁয়াচ্ছে। এহসান এবার কয়েকবার নিজের দাঁত বসিয়ে দেয় মেহিনুরের গলায়। এতে মেহিনুর কাঁপতে থাকে। ধীরে ধীরে ওর অচেতন শরীর নিজের আয়ত্তে আসছে, জোরে জোরে শ্বাস নিতে থাকে। এবার একটু শক্তি নিয়ে চিৎকার করে বলে, আমায় ছেড়ে দিন, কষ্ট হচ্ছে ভীষণ। মেহিনুরের এমন চাপা আর্তনাতে ছেড়ে দেয় এহসান ওকে। এহসান ওকে ছেড়ে দিতেই এক লাফে উঠে বসে মেহিনুর, আর নিজের গলার দিকে তাকায়। স্পষ্ট দেখতে পায় লাল টুকরো টুকরো হয়ে গেছে ওর গলার ফর্সা চামড়া। চোখ বন্ধ করে কয়েকবার বড় বড় শ্বাস নিতে থাকে। মেহিনুর নিশ্চিন্তে শুয়ে থাকা এহসানের পানে ছলছল চোখে তাকিয়ে বলে, আপনি কি আদৌ মানুষ? কি করেছেন আপনি আমার সাথে? সারা গলায় রক্ত জমাট বাঁধিয়ে দিয়েছেন। এহসান দীর্ঘশ্বাস ফেলে বলে, শুকরিয়া আদায় কর যে শুধু গলায় রক্ত জমাট বাঁধিয়েছি, সারা শরীরে নয়।
মেহিনুর এবার কেঁদে দিবে এমন পরিস্থিতিতে সে এহসানকে নিজের গাল দেখিয়ে বলে, দেখুন কি করেছেন আপনি, আমার গলা নিজের দাড়ি দিয়ে কিভাবে ক্ষতবিক্ষত করেছেন। এহসান নিজের দুই হাত নিজের মাথার পিছনে নিয়ে আয়েশ করে শুতে শুতে বলে, আমার দাড়ি আর অধর দিয়ে তোর সারা শরীর ক্ষত বিক্ষত হওয়ার কথা ছিল, তার বদলে শুধু গাল আর গলাই হয়েছে। তাই শুকরিয়া আদায় কর বেয়াদ্দব নারী। এহসানের এমন উত্তর শুনে এবার মেহিনুর ঠোঁট ভেঙে কেঁদে ওঠে। কারণ এই কয়দিনে এহসান যতই ওকে চড় থাপ্পড় মারুক, কিন্তু তাও এমন আচরণ করেনি। তাই গলা চেপে কেঁদে দেয়। যথেষ্ট চেষ্টা করছে কান্না না করার, কিন্তু তাতেও কাজ হয়নি। এহসান মেহিনুরকে কাঁদতে দেখে শান্ত গলায় বলে, কান্না বন্ধ কর বেয়াদ্দব নারী, নয়তো তোর এই কান্নাকে আমি চিৎকারে পরিণত করব। ছেচে। এহসানের এমন অসভ্য ইঙ্গিতে কথা বলায় মেহিনুর মুহূর্তেই বুঝে যায় এহসান কি বলতে চাইছে। তাই কান্না বন্ধ করে রেগে বলে, আমি চলে যাচ্ছি এখান থেকে, আমি এশার সাথে থাকবো, আপনার সাথে থাকবো না আমি। এই বলে মেহিনুর যখনই অগ্রসর হয় বিছানা থেকে নামতে, তখনই এহসান ওকে হ্যাচকা টানে বালিশে শুয়ে দেয়। মেহিনুর কিছু মুহূর্ত পর বুঝে উঠতে পারে কি হয়েছে। এহসান এমন জোরে টান দিয়েছে ওর মাথা ঘুরে গেছে এক প্রকার। মেহিনুর সব বুঝতে পেরে যেই না আবার উঠতে যাবে, তখনই এহসান ওর কোমরে হাত রাখে। এই নড়াচড়ায় কামিজ কিছুটা সরে গেছে, তাই এহসানের হাত মেহিনুরের উন্মুক্ত কোমরে স্পর্শ করে। এহসান কোনো কিছু না ভেবে সমান তালে সুরসুরি দিতে থাকে মেহিনুরের কোমরে। এতে নিজের অনিচ্ছাকৃতভাবে খিলখিলি শব্দ করে হেসে ওঠে মেহিনুর। নিজের নারীকে হাসতে দেখে অন্তর অবধি ঠান্ডা হয়ে যায় এহসানের। নিজেও শব্দ করে হেসে ওঠে। জান, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমার জন্য একটা সুন্দর চমক আছে। এহসান খুশিতে গদগদ হয়ে ঘরে ঢুকতেই কথাগুলো ছুড়ে দিল এক প্রকার মেহিনুরের দিকে। বেচারি মেহিনুর কাল রাতের পর থেকে লজ্জায় নিজের কাছেই মুখ দেখাতে পারছে না। মনে হচ্ছে এই লজ্জাই তার মরণাস্ত্র। ছি, কি লজ্জা! সকালের নাস্তা সেরে বিছানা গুছাচ্ছিল সে, তখনই এহসানের এই ঘোষণা। এক পলক তাকিয়ে এহসানের পানে ফের চোখ নামিয়ে দ্রুত বালিশ ঠিক করতে করতে বলল, আপনার চমক আপনি দেখুন, আমি কোথাও যাব না। এহসান ধীর পায়ে এগিয়ে এসে মেহিনুরের সামনে দাঁড়ালো। ব্যাস, বেচারি মেয়েটার লজ্জা 7 গুণ বেড়ে গেল। এহসানের দিকে তাকানোর সাহসটুকুও পেল না সে। কি করে তাকাবে? যে কাণ্ড কাল রাতে এহসান ঘটিয়েছে তারপর আর চোখ তুলে দেখা অসম্ভব। এহসান ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে বলে, আমার লজ্জাবতী লতা পাতা, লজ্জা ঝেড়ে ফেলে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। মেহিনুর ধীর গতিতে চোখ তুলে তাকালো, সন্দিগ্ধ স্বরে বলল, কোথায় যাব? এহসান মৃদু হেসে বলল, গেলেই দেখতে পাবে। মেহিনুর আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। কোনো দিকে না তাকিয়ে ধীর পায়ে কাপড় রাখার কক্ষে চলে গেল। একটু খুঁজে বের করলো কালো বোরখাটা, তারপর ধীরে ধীরে গায়ে জড়ালো। কালো পর্দার নিচে সে যেন নিজেকেই লুকিয়ে ফেললো, ঠিক যেন রাতের আকাশে মিলিয়ে যাওয়া এক নীরব চাঁদ। নিজেকে সম্পূর্ণ ডেকে নিয়ে আয়নার সামনে দাঁড়ালো সে। এক মুহূর্তের জন্য নিজেকে অচেনা লাগলো। কালো আবরণে মোড়া মেয়েটা কি সেই? বুকের ভেতর কেমন একটা অজানা শিহরণ খেললো। কোথায় নিয়ে যাচ্ছে এহসান? কে অপেক্ষা করছে তার জন্য? মেহিনুর তালুকদার বাড়ির গেটে আসতেই একজন মহিলা এসে গাড়ির দরজা খুলে দেন। গাড়ির দরজা খুলে দিতেই ধীর পায়ে উঠে বসলো মেহেরু। বসতে না বসতেই এহসান নরম হাতে তার চোখের ওপর কালো একটা কাপড় বেঁধে দেয়। এটা আবার কি? মেহিনুর চমকে উঠে ফিসফিস করে বলল। এহসান একগাল হাসলো, কিন্তু কিছু বলল না, শুধু আলতো করে তার হাতটা নিজের শক্ত মুঠোয় ধরে নিল। মেহিনুর আরও সংকুচিত হয়ে গেল। এই মানুষটার আচরণ মাঝে মাঝে এমন রহস্যময় হয়ে ওঠে যে নিজেকে হারিয়ে ফেলার মতো অনুভূতি হয়। গাড়ির ভেতর নরম আলো আর হালকা সুবাস ছড়িয়ে আছে। এহসানের কাছ থেকে ভেসে আসা তার শরীরের ঘ্রাণ মেহিনুরের মনে এক অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে দিচ্ছে। সে চুপচাপ বসে আছে, কিন্তু তার শ্বাস প্রশ্বাসের গতি একটু বেড়ে গেছে। আর কতক্ষণ? ফিসফিস করে জিজ্ঞেস করলো মেহিনুর। এহসান মৃদু হেসে বলল, অল্পক্ষণের অপেক্ষা যান, তারপর এমন কিছু দেখবে যা তোমার স্বপ্নেও আসেনি। গাড়ি এগিয়ে চলছে রহস্যের গন্তব্যের দিকে। মেহিনুরের মনে একদিকে ভয়, আরেকদিকে কৌতূহল। সে জানে এহসান যখন কিছু বলে তখন সেটার পেছনে কিছু একটা লুকিয়ে থাকে। আজও কি তেমন কিছু ঘটতে চলেছে? কালো কাপড়ের আড়ালে মেহিনুর চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করছে সামনে কি অপেক্ষা করছে তার জন্য। গাড়ি থমকে থেমে যায়। এতে মেহিনুরের ভিতর ধুকপুকানি আরও একদম বেড়ে যায়। আল্লাহ মাবুদ ভালো জানেন সামনে কি হতে চলেছে। এহসান গাড়ি থেকে নেমে এলো, তারপর দরজা খুলে মেহিনুরের হাত নামিয়ে নিল। আশেপাশে কেমন যেন কোলাহল, মানুষের শব্দ, কিন্তু কোথায় এসেছে সে?
কোথায় নিয়ে এলো এই পুরুষ তাকে? কিছুই বুঝতে পারছে না। তার দৃষ্টিহীন চোখের সামনে কেবল অন্ধকার। নিঃশ্বাস ভারী হয়ে আসছে। এহসান মেহিনুরের দুই কাঁধে আলতো করে হাত রেখে কয়েক কদম এগিয়ে নিয়ে গেল। তারপর ধীরে ধীরে তার চোখের বাঁধন খুলে দিল। চোখ থেকে কাপড় সরাতেই মেহিনুরের দুনিয়া উল্টে গেল। মুখ থেকে অস্পষ্ট গলায় বেরিয়ে এলো, আব্বা। মেহিনুরের মুখ দিয়ে আর শব্দ বের হচ্ছে না, শুধু নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। শরীর অসাড় হয়ে যাচ্ছে, হাত পা কাঁপতে শুরু করেছে, কলিজা মোচড় দিয়ে উঠছে বারবার। তার আব্বা মাটিতে পড়ে আছেন, গায়ে রক্তের দাগ, মুখ ফুলে গেছে, চোখের কোণে জমে থাকা শুকনো রক্তের রেখা। তার 6 জন চাচাকে কিছু লোক শক্ত করে বেঁধে রেখেছে। দাদাজানের 2 হাত পেছনে বাঁধা, তিনি হাঁটু গেড়ে বসে আছেন। আর তার ছোট ভাইজান মেহেরুবকে মাটিতে ফেলে রাখা হয়েছে, যে নিথর দেহে পড়ে আছে, মুখে এক ফোঁটা শব্দ নেই। এক পাশে তার ছোট ছোট চাচাতো ভাইগুলো দাঁড়িয়ে কাঁদছে, তাদের মুখে ভয় আর আতঙ্ক। মেহিনুরের দৃষ্টি ঘোলাটে হয়ে আসছে, পায়ের নিচে মাটি কাঁপছে, শিরা উপশিরা ভয় জমাট বাঁধছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। এহসানের ঠোঁটে হালকা হাসি। এই হাসির অর্থ কি? সে কি আগেই জানতো? মেহিনুর অসহায়ের মতো চারপাশে তাকিয়ে দেখল, আর এক মুহূর্তের জন্য মনে হলো এই পৃথিবীর আলো হাওয়া আজ ওর বিপক্ষে। চারপাশে হট্টগোল, আর্তনাদ আর শ্বাসরুদ্ধকর আতঙ্কের মাঝে মেহিনুরের শরীরটা কেমন যেন নিস্তেজ হয়ে আসলো। গলা শুকিয়ে কাঠ, তবু সমস্ত শক্তি একত্র করে মুখ খুলতে যাবে, ঠিক তখনই এহসান ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, কেমন চমক দিলাম, সুন্দর না? সারা শরীর শিউরে উঠল মেহিনুরের। আতকে উঠে এক পলক নিজের আপনজনদের দিকে তাকালো সে। দাদাজান মাটিতে লুটিয়ে, চাচারা বাঁচার জন্য ছটফট করছে, আর আব্বার মুখ রক্তে ভেসে যাচ্ছে। বিস্ময়ে, ভয়ে আর শোকে কেঁপে কেঁপে উঠে বলল, আমার আব্বাকে কেন মারছেন? কেন এমন করছেন? আমার চাচাদের কেন মারছেন? আমার দাদাজানকে। কথা আর শেষ হয় না, গলার কাছে কেমন যেন দলা পাকিয়ে আসে কান্নাটা। এহসান আবারও ফিসফিসিয়ে বলে, হুশ, আস্তে কথা বলে, এখানে পরপুরুষ রয়েছে। তারপর একটু থেমে গলায় শীতলতা মিশিয়ে বলল, আর তোর বাপ চাচাদের আমি মারছি না, অন্য কেউ মারছে। কেন মারছে জানিস? মেহিনুর ছলছলে চোখে তাকালো তার দিকে। কেন? এহসান মৃদু হেসে বলল, কারণ ওরা পাশের গ্রামের দক্ষিণের জমিটা নিজেদের দখলে নিতে চেয়েছিল, যার পরিণাম এই। মেহিনুরের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কিন্তু সেই জমি তো আমাদের। এহসান এবার ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি টেনে বলল, তোদের তো, কিন্তু এটা সেটা তোদের হতে দেবে না। আর এরা কারা জানিস? এরা আরাস জমিদারের লোক। আরাস জমিদার? মেহিনুর আতকে উঠল নামটা শুনে। ছোটবেলা থেকেই শুনে এসেছে তাদের ভয়ঙ্কর কীর্তি কাহিনী, বিশ্রী লড়াই, রক্তের হিসাব, ক্ষমতার দম্ভ, সবকিছুর সঙ্গেই ওদের নাম জড়ানো। বড় তালুকদার, ছোট তালুকদার, যেই হোক সবার সাথেই এদের রক্তারক্তির সম্পর্ক। কিন্তু আজ তার নিজের পরিবারের লোকজনই নিষ্ঠুরতার শিকার। তখনই চারপাশের মারামারি ধীরে ধীরে স্তিমিত হতে থাকে। জমাট রক্তের গন্ধে বাতাস ভারী হয়ে ওঠে। হঠাৎ সবাই থমকে যায়। থমকে যাবে না কেন? তাদের বাপেরও বাপ এসে উপস্থিত হয়েছে এখানে। এহসানকে দেখে দাঁড়িয়ে থাকা লোকগুলোর চোখ বিস্ময়ে কুঁচকে উঠল। কেউ একজন ফিসফিসিয়ে বলল, বড় তালুকদারের ছোট সিংহ এখানে কি করছে? সবাই চুপ, কেউ কিছু বলছে না ভয়ে। কারণ নিজেদের দাপট এহসান তালুকদারের সামনে দেখালে কলিজা আর কলিজার জায়গায় থাকবে না, তাই চুপচাপ দাঁড়িয়ে আছে সবাই। তখনই এহসান হেসে বলে ওঠে, আরে চালিয়ে যাও, আমি তো একটু আনন্দ নিতে এসেছি, তোমাদের কাজে বাধা দিতে কিন্তু নয়। এহসানের এমন নির্মম কথায় লোকগুলো কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে। তারপর বিশ্রীভাবে হাসতে হাসতে বলে, আচ্ছা ভাই, শুক্রিয়া কাজ সম্পন্ন করতে দেওয়ার জন্য। মেহিনুর যেন বিশ্বাসই করতে পারছে না, এই কি সেই এহসান যে মানুষটা আজ ওর পরিবারের সর্বনাশের মঞ্চে দাঁড়িয়ে নির্মম আনন্দ নিচ্ছে। তখনই মেহিনুরের কানে ভেসে এলো এক আর্তনাদ, আমার আব্বাকে ছেড়ে দে, কুত্তার বাচ্চা, আমায় মেরে ফেল প্রয়োজনে। তার ভাইজান মেহেরুব। তারপরে ধূপ করে একটা প্রচণ্ড শব্দ হয়। একজন লোক প্রচণ্ড জোরে লাথি মারে মেহেরুবের মুখে। মুহূর্তেই থেমে গেল ওর চিৎকার। মুখের কোণে টলটলে লাল রক্তের ধারা গড়িয়ে পড়তে থাকলো। এই দৃশ্য দেখে মেহিনুরের প্রাণ যেন বেরিয়ে আসার উপক্রম। সে চিৎকার করে বলে, ভাইজান। এক দৌড়ে ওর কাছে যেতে চাইল, কিন্তু মুহূর্তের মধ্যে এহসান লোহার মতো শক্ত হাতে
ওকে টেনে নিজের বুকের সাথে চেপে ধরে, বলে, তোকে এখানে এনেছি এদের এই অবস্থা দেখার জন্য, ওদের কাছে দৌড়ে যাওয়ার জন্য নয়। এহসানের চোখ ঝলসে ওঠে এক ভয়ঙ্কর দৃষ্টি, আর বলে, দেখ, পুরো গ্রাম দেখছে, কেউ কিছু বলছে না। তুইও দেখ, উপভোগ কর। যেমনভাবে তোর বাপ চাচার আমায় রক্তে গোসল করতে দেখেছিল, যেমনভাবে আমার আব্বা তারই ছেলে রক্তে গোসল করতে দেখেছিল, তারপর এক নিঃশ্বাসে বলল, তুইও দেখ, আনন্দ কর। মেহিনুর পাগলের মতো মাথা নাড়াতে থাকে। এহসানকে শুধু বারবার বলতে থাকে, আপনি কিছু করুন, আপনি থামান, ওরা আমার আব্বাকে মেরে ফেলবে, থামান না, কিছু তো করুন। কিন্তু এহসান মেহিনুরের কোনো কথায় কান দেয় না, উল্টো তাকে পা হাত দিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে আর আনন্দ সহিত সামনের দৃশ্য দেখতে থাকে। মেহিনুর বারবার ঠুকরে কেঁদে ওঠে আর একটা কথাই বলতে থাকে, আপনি কিছু করুন, দয়া করুন, আমার আব্বাকে বাঁচান। আবারও কেঁদে উঠে বলে, ও এহসান, কিছু তো করুন, ওরা মেরে ফেলেছে, ওরা আমার সব শেষ করে দিচ্ছে, কিছু তো করুন। কান্না করতে করতে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে মেহিনুর, কিন্তু এহসান কিছুই করছে না। মেহিনুরকে যে এভাবে এহসান এই দৃশ্য দেখাচ্ছে, এটা দেখে মেহিনুরের বাপ চাচার অন্তর আরও ঠুকরে কেঁদে ওঠে। তাদের মেয়ে খুবই কোমল, যদি কোনো ধরনের শখ করে বসে, জ্ঞান হারিয়ে ফেলে, নিজের কোনো ক্ষতি করে নেয়, মানসিকভাবে ভেঙে পড়ে, এটা নিয়ে তারা আরও ভয় পড়েছেন। মেহিনুর নিথর দেহে শুয়ে অসহায় চোখে শুধু এটা দেখছে, এই নরপশু এহসানের বুকে কিভাবে তার ছোট্ট পরি, তার কলিজা, তার প্রাণের টুকরো বোন মেহেরুপ নিথর দেহে শুয়ে অসহায় চোখে শুধু এটা দেখছে, এই নরপশু এহসানের বুকে কিভাবে তার ছোট্ট পরি, তার কলিজা, তার প্রাণের টুকরো বোন কত অসহায়ভাবে আহাজারি করছে। কিন্তু তাও ওই নরপশুটা কিছু করছে না, সব শুধু উপভোগ করছে, অথচ নিজের প্রাণের জন্য নিজে কিছু করতে পারছে না, শুধু দেখছে। আর তার বুকটা বিদ্ধ হয়ে যাচ্ছে, রক্ত দিয়ে মুখ ভরে যাচ্ছে, তার শক্তি শেষ হয়ে যাচ্ছে। ঠিক তখনই যখন মেহেরুবের বাবা মাসহারুল সাহেব মৃত্যুর শিকার হতে যাচ্ছিলেন, কেউ একেবারে মেরে ফেলার জন্য প্রস্তুতি নেয়, তখনই এহসান তার ডান হাত উঁচু করে দিয়ে এক চুটকি বাজায়। মুহূর্তেই তার পিছনে দাঁড়িয়ে থাকা দেহরক্ষীরা ঝাঁপিয়ে পড়ে বাঘের মতো সেই লোকগুলোর উপর, যারা এতক্ষণ ধরে মেহিনুরের পরিবারের সদস্যদের উপর আঘাত করছিল। মুহূর্তের মধ্যে কয়েকজন লোক মেহিনুরের বাবাকে ধরে এনে তাকে মাটিতে শুয়ে দিল, তার চাচাদের ছাড়িয়ে দিতে লাগলো। মেহিনুর নিজের বাবাকে সামনে পেয়ে এহসানের থেকে নিজেকে ছাড়িয়ে মাটিতে বসে পড়ল, তবে এহসান নিজে ওকে ছেড়ে দেয়। মেহিনুরের তো আর সাধ্য নেই এহসানের বুক থেকে নিজে ছুটে যাওয়ার। এহসান মেহিনুরকে ছেড়ে এক দৃষ্টিতে সামনে তাকিয়ে সব কীর্তি দেখতে থাকে, একবারও মেহিনুরের আত্মরা বাবার দিকে ফিরেও তাকায় না। চোখের জলে তার সারা মুখ ভিজে যাচ্ছে মেহিনুরের। দুঃখ, বেদনা, কষ্ট, সমস্ত অনুভূতি যেন একসাথে উদিত হয়ে তার হৃদয়ে তোলপাড় করছে। তাড়াতাড়ি সে নিজের আব্বার হাত, যেটি ক্লান্ত জখম হয়ে পড়ে আছে, সেই হাত নিজের হাতে চেপে ধরে আর অশ্রুসিক্ত চোখে নিঃশব্দে তার পিতার হাতে চুমো খেতে থাকে। মাঝহারুল সাহেবের বুকের ভিতর এক যন্ত্রণাদায়ক অনুভূতি হচ্ছে। তার মেয়েকে এমন কষ্টে দেখে তার মন চাইছিল সে যেন একটিবার হলেও নিজের মেয়ের মাথায় মমতায় হাত বুলিয়ে দিতে পারেন, কিন্তু তার শরীর সাড়া দিতে চায় না। তার হাতগুলো যা ভারী হয়ে গেছে, তিনি একটুও নিজের হাত তুলতে পারছিলেন না। খুব ভয় হচ্ছে মেহিনুরের, খুব ভয় হচ্ছে, কারণ তার বাবা মুখ থেকে একটা কথাও বের করতে পারছেন না। মেহিনুর ভয়ে ভয়ে তার বাবার কানের কাছে নিজের মুখ নিয়ে যায় আর ফিসফিসিয়ে বলে, আব্বা পড়ুন লা ইলাহা। ওর বাবা অস্পষ্ট গলায় মেয়ের সাথে সাথে বলেন, লা ইলাহা। মেহিনুর ঢুক গিলে বলে, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওর বাবা এবার গলায় স্পষ্ট করে একটু বলেন, ইল্লাল্লাহু মুহাম্মাদুর। মেহিনুর ঢুকরে কেঁদে উঠে বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওর বাবা অনেক কষ্টে পড়েন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার পড়ার সাথে সাথে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। মেহিনুর ফের বলে, আব্বা পড়ুন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। মেহিনুরের কান্না গলায় চেপে আবার বলে, আব্বা পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। ওর বাবা মুখ থেকে অনেক কষ্টে বের করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি। ধারিন ওয়াতিন আলামতু। তখনই কয়েকজন হাসপাতালের কর্মী এসে ওদের সামনে একটা সিট রাখেন, যাতে ওনাকে হাসপাতালে নিয়ে যেতে পারেন। তাই এহসান একটু ঝুঁকে মেহিনুরের হাতের বাহু আলতো করে ধরে এক টানে তুলে নিয়ে আবারও নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। মেহিনুর আর নিজের বাবাকে দেখতে পারে না, নিজের ভাইজানকে দেখতে পায় না, কারণ এহসান ওকে এতটা জোরে নিজের বুকের সাথে চেপে ধরেছে যে সে কোনো দিকে তাকাতেও পারছে না। মেহিনুরের শুধু অ্যাম্বুলেন্সের ডাক শুনছে।
তবে কি হলো? কে মারা গেল? তার বাবা কি বেঁচে রইলেন? সেটা বুঝতেই পারল না। এই সব কিছুই ঘটেছে এহসানের কারণে, সব কিছুই ঘটেছে তার জন্য। যদি সে এসব উপভোগ না করত, যদি সে বাধা দিত, তবে এমন কিছুই হতো না। মেহিনুরের মনে প্রতি মুহূর্তেই ভীষণ ঘৃণার পাহাড় জমে উঠেছে। শুধু ঘৃণা জন্মাচ্ছে এহসানের প্রতি। যখন সবাইকে হাসপাতালে নেওয়া হয় এবং সেই লোকগুলোকে মেরে হাসপাতালে পাঠানো হয়, তখন এহসান মেহিনুরকে ছেড়ে দেয়। মেহিনুর ছাড়া পেয়ে পাগলের মতো এদিকে ওদিকে তাকায়। কি, এই মাঠে সে আর এহসান ছাড়া কেউ নেই। কয়েক মুহূর্ত আগে তো সবাই ছিল। কোথায় গেল সবাই? তার ভাই, ছোট ছোট ভাইগুলো কোথায়? মেহিনুর পাগলের মতো মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে আর দেখতে পায় যে তার বাবা যেখানে শুয়েছিলেন সেখানকার মাটিতে কিছুটা রক্ত লেগে রয়েছে। মেহিনুর তা দেখে মুহূর্তেই সেই রক্তে মাখা মাটি হাতে তুলে দাঁড়িয়ে যায় আর তাচ্ছিল্যের হাসি দিয়ে পিছনে ঘুরে মাটিগুলো ধরে এহসানের সামনে নিয়ে এসে বলে, এহসান তালুকদার, দেখুন রক্ত, রক্ত আমার আব্বার রক্ত। আপনি তো খুব পছন্দ করেন রক্ত। দেখুন রক্ত, আমার আব্বার রক্ত। কত রক্ত দেখুন, কত রক্ত। আরো লাগবে, আরো দিব। নিন, ঘ্রাণ শোকেন। এহসান অনুভূতিহীন হয়ে মেহিনুরের অস্থির কাজগুলো দেখছে। নিজের নারীকে এতটা ভয়ঙ্করভাবে আঘাত দিতে সে চায়নি, তবে এটাই তার কর্তব্য। তাকে তার আপনজনদের কষ্ট পেতে দেখিয়ে যন্ত্রণা বোঝানোর চেষ্টা করছে, কারণ সে চায় মেহিনুরও বুঝুক তার বাপ চাচার জন্য এহসানরা ঠিক কতটা কষ্ট পেয়েছে কিংবা পাচ্ছে। মেহিনুর দৌড়ে গিয়ে মেহেরুবের যেখানে রক্ত পড়েছে সেই জায়গা থেকে এক এক খাবলা রক্তমাখা মাটি তুলে এনে এহসানের সামনে ধরে বলে, দেখুন রক্ত, নিজের ক্ষোভ মেটান। এটা আমার ভাইয়ের রক্ত, এখনো তরতাজা রক্ত। সুন্দর না? নিশ্চয়ই আপনার খুব ভালো লাগবে। ঘ্রাণ নিন রক্তের। তারপর মেহিনুর পাগলের মতো এদিকে ওদিকে তাকিয়ে আরো বলে, ওখানে দেখুন, আমার চাচাদেরও রক্ত লেগে আছে। যান, দেখুন না, দেখুন। আপনার খুব মজা হবে, তরতাজা রক্ত বলে কথা। এ কথা বলার পর মেহিনুর ঢুকরে কেঁদে ওঠে। এহসান তার সামনে এসে তাকে সামলানোর জন্য এগিয়ে এলে মেহিনুর চিৎকার করে পিছু হটে বলে, খবরদার, আপনি কাছে আসবেন না। আমার ঘেন্না লাগে, আমার বমি পায়, আমার নিজের অস্তিত্বের উপর ঘেন্না লাগে। আসবেন না আপনি আমার কাছে, ঘৃণা করি আমি আপনাকে। কিন্তু এহসান তো আর এসব শুনে থামবে না। সে ঝাঁপিয়ে গিয়ে মেহিনুরকে বুকে আঁকড়ে ধরে, তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, বেয়াদবি করিস না, বেয়াদব বান্দি। মেহিনুর এহসানের বুকে গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে, আমায় আমার আব্বার কাছে নিয়ে যান, আমি আমার আব্বাকে দেখব, নিয়ে যান। এহসানের কপালে রগ ফুলে ওঠে। সে মেহিনুরকে ছেড়ে দিয়ে তার বাহু আলতো করে চেপে ধরে বলে, খবরদার, এমন কথার মুখেও আনবি না। তুই আর ওদের সাক্ষাৎ কখনোই পাবি না। এই বলে এহসান মেহিনুরকে জোর করে কোলে তুলে নেয়। মেহিনুর জেদের বসে কিল ঘুষি মেরেই যাচ্ছে এহসানের বুকে, কিন্তু এহসান এসবে পাত্তা না দিয়ে ওকে গাড়িতে বসায়। রাতের বেলা, রাত হয়ে গেছে। মেহিনুর জানে না ঠিক কী করতে হবে। তার অগোছালো অবসন্ন শরীরে আর অবসন্ন মন নিয়ে সে কাপড় রাখার কক্ষের এক কোণে দেয়ালে হেলান দিয়ে বসে আছে। চিৎকার করে কান্না করার জন্য গলা ভেঙে গেছে, আর এখন কেবল নিঃশব্দে চোখে জল, অন্তরে হাজারো ঘৃণা জমে। তবুও চোখের জল থামছে না। সেসব অনুভূতির ভার সে বহন করতে পারছে না। এহসান যখন মেহিনুরকে বাড়ি নিয়ে আসে, তখন মেহিনুর পায়ের কাছে পড়েছিল, আহাজারি করে বলছিল, আমায় একটা বার হাসপাতালে নিয়ে যান, কেবল একটু সাহায্য করুন। প্রয়োজনে সারা দিন আমি আপনার দাসী বান্দি হয়ে থাকব। কিন্তু এহসান একটা কথাও শোনেনি তার। মেহিনুরের কান্না দেখে তার বাবা, মা, ভাই সকলে মিনতি করেছে, একবার হলেও মেহিনুরকে তার পরিবারকে দেখতে দাও। কিন্তু এহসান তা একেবারে অগ্রাহ্য করেছে। তার অনুশোচনার কোনো সুযোগ ছিল না। সে মেহিনুরকে এই কক্ষে বন্দি করে নিজের নির্বাচনী সভায় চলে গিয়েছে। মেহিনুর চিৎকার করে কাঁদতে কাঁদতে হাঁপিয়ে উঠেছে। চোখে আর পানি নেই, তবে হৃদয়ের ভিতর প্রতিটি মুহূর্তেই নতুন করে ছিঁড়ে যাচ্ছিল। নীরব কান্নার মাঝে শুধু একটি রকমের ব্যথা, নিজের পরিবারকে হারানোর ভয়ে। এমনিতেই তো তার অস্তিত্ব এদেশে নেই। এখন যদি এদের কিছু হয়, তবে সে কি নিয়ে বাঁচবে? চোখ জ্বালা করছে কান্না করতে করতে, কিন্তু তাও অন্তর ফেটে কান্না আসছে। চিৎকার করে কান্না করতে না পারলেও মেহিনুর একেবারে নীরব হয়ে চোখে জল ফেলছে। তখনই ঘরের দরজা খট করে খুলে এহসান ঘরে প্রবেশ করে, হাতে খাবারের ট্রে নিয়ে। মেহিনুর এক পলক তাকায় এহসানের পানে, সাথে সাথে তার গায়ের লোম খাড়া হয়ে যায় ঘৃণায় এবং রাগে। মনে হচ্ছে তার সমস্ত পৃথিবীটুকু চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এহসান। নিজের নারীটিকে এক পলক তাকিয়ে এহসান বুঝতে পারে
তার নারী, তার মেহিনুর কাঁদতে কাঁদতে নিজের আত্মাকে একেবারে ছিঁড়ে ফেলেছে। মেহিনুরের নাক, মুখ, চোখ সব কিছু এতটা লাল হয়ে গেছে যেন প্রতিটি অনুভূতি সে নিজের শরীরে আঁকড়ে ধরেছিল। তার চুলগুলো এলোমেলো হয়ে একত্রিত না হয়ে গড়িয়ে পড়ছে। সে পুরো অবস্থা নিজের দুর্বলতার কাহিনী বলে দিচ্ছে। এহসান মেহিনুরের পানে তাকিয়ে থাকতে থাকতে ওর কাছে এগিয়ে গেল। কিছুই বলল না, শুধু তাকিয়ে রইল। এহসান মেহিনুরের সামনে গিয়ে হাঁটু ঘিরে বসে যায়, কিন্তু তাও মেহিনুর ওর দিকে তাকায় না। এহসান এবার আলতো গলায় মেহিনুরকে বলে, খাবারটা খেয়ে নে। মেহিনুর নিশ্চুপ, কোনো কথা বলে না, চুপচাপ বসে থাকে। এহসান এমন দৃশ্য দেখে আলতো করে মেহিনুরের মাথায় হাত রাখে। তবে তার হাত রাখতে দেরি হয়, কিন্তু মেহিনুরের এক ঝটকায় এহসানের হাত নিজের মাথা থেকে সরাতে দেরি হয় না। মেহিনুর এহসানের হাত সরিয়ে চিৎকার করে বলে, ছোবেন না আমায়, ঘৃণা লাগছে আমার, ঘেন্না। কিন্তু এহসান এখন এই কথা শুনছে না। ওর দৃষ্টির অঙ্গুলি আটকে গেছে মেহিনুরের হাতে। মেহিনুরের হাত খালি কেন? হাতের বালাগুলো কোথায়? হাত খালি কেন? মেহিনুর নিশ্চয়ই খুলে ফেলেছে কোথাও। এহসানের ভীষণ রাগ হয়। এহসান মেহিনুরের দুই হাত ওর মুখের সামনে তুলে শক্ত করে চেপে ধরে চিৎকারি গলায় বলে, হাতের চুড়ি কোথায়? মেহিনুর ব্যথায় কিঞ্চিত শব্দ করে ওঠে, তবে কিছু বলে না। এহসান আবারও বাজখাই গলায় বলে, খারাপের বাচ্চা, হাতের চুড়ি কোথায়? এই বলে মেহিনুরকে ঝাঁকি মারে। এতে মেহিনুর আতকে ওঠে, কাপা কাপা গলায় বলে, আমি খুলে ফেলেছি। মেহিনুরের এমন কথায় এহসানের মগজ টকবক করে ওঠে। কি করেছে এই নারী? এহসান মেহিনুরের বাহু চেপে ধরে দাঁত চেপে বলে, কোথায় ফেলেছিস? মেহিনুর ভয়ে কান্না করে দেয় এহসানের এই রূপ দেখে, কারণ এহসানকে খুব ভয়ঙ্কর লাগছে। চোখ দুটো লাল হয়ে আসছে, কপালের রগ রাগে ফুলে গেছে, ফর্সা মুখ রাগের আগুনে পুড়ে উঠেছে। মেহিনুর কান্না চেপে গলায় বলে, এখানে, ওই তো। বালাগুলো যেখানে ফেলেছে সেখানটা দেখিয়ে বলে। এহসান মেহিনুরের কথাই সেদিকে তাকায়, তারপরে এক ঝটকায় উঠে গিয়ে বালাগুলো নিয়ে আসে। এক এক করে দুই হাতে বালাগুলো পরিয়ে দেয়। এহসান মেহিনুরের হাত ধরে স্পষ্ট বুঝতে পারে যে মেহিনুর খুব রেগে জোর জবরদস্তির সাথে এই বালাগুলো খুলেছে, কারণ মেহিনুরের ফর্সা হাতে স্পষ্ট লাল দাগ দেখা যাচ্ছে। এহসান নিজেকে কিছুটা শান্ত করে, মেহিনুরের পানে তাকায়। মেহিনুরের ভয়ে দাঁতে দাঁত লেগে যাচ্ছে। তার গোলাপি অধরখানা বারবার অস্বাভাবিকভাবে কাঁপছে। মেহিনুর বারবার ঢোক গিলছে। এতটা ভয় সে কখনোই মেহিনুরকে দেখাতে চায়নি। তার হাতে থাকা মেহিনুরের হাত জোড়াও কাঁপছে। এহসান মৃদু হেসে মেহিনুরের আলতো হাতে চোখের জল মুছে দেয়, তারপর এলোমেলো চুলগুলো মুখ থেকে সরিয়ে নেয়। কিন্তু মেহিনুর কোনো প্রতিক্রিয়া দেখায় না, শুধু বারবার কেঁপে ওঠে আর টিপে চোখে জল ফেলতে থাকে। এহসান দীর্ঘশ্বাস ফেলে উঠে যায়, তারপর ড্রেসিং টেবিলের উপর থেকে একটি চিরুনি নিয়ে আসে। অতঃপর মেহিনুরের পাশে বসে আলতো করে বসে। মেহিনুর শুধু জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, আর কিছু না। এহসান আলতো হাতে মেহিনুরের চুলগুলো সম্পূর্ণ খুলে নেয়, তারপর আলতো হাতে চুলগুলো হাতের মুঠোয় নিয়ে নেয়। মেহিনুরের ঘাড় থেকে চুল সরাতেই এহসানের চোখে স্পষ্ট ভেসে ওঠে মেহিনুরের ঘাড়ের ফর্সা শরীরের মধ্যে কালো কুচকুচে তিলটা। এহসান থমকে যায়। এই নারীর শরীরে এত তিল কেন? আর কেন এই তিলগুলো তাকে ভয়ঙ্করভাবে টানে? সে খুঁজে পায় না এর উত্তর। এহসান ধীর হাতে মেহিনুরের কাঁধে দুই হাত রাখে এবং কিছু মুহূর্ত নেশাগ্রস্ত চোখে তাকিয়ে থাকে ওই তিলটার দিকে। বার কয়েক ঢোক গেলে নিজেকে সামলাতে চায়, কিন্তু সে ব্যর্থ হয়। নিজেকে সামলাতে না পেরে ধীরে ধীরে নিজের মুখ এগিয়ে নিয়ে যায়। তারপর সব সংকোচ ফেলে দিয়ে মেহিনুরের গালের তিলটাই নিজের ঠোঁট ছোঁয়ায়, কয়েকবার গভীরভাবে ছোঁয়ায়। এহসানের ঠোঁট আর দাড়ির স্পর্শ বিষাক্ত লাগতে থাকে মেহিনুরের কাছে। মেহিনুর নিজেকে আর ধরে রাখতে পারে না, নিজের দুই হাঁটু খামচে ধরে চিৎকার করে কেঁদে ওঠে। মেহিনুরকে এভাবে কাঁদতে দেখে এহসান মেহিনুরের গাল থেকে তার মুখ তুলে নিয়ে মেহিনুরের কানের কাছে ফিসফিস করে বলে, এভাবে কাঁদিস না, কারণ আমার তোর এই কান্না শুনলেই মনে চায় তোর এই কান্নাকে আরো তীব্র থেকে তীব্র করে তুলতে। মেহিনুরের কান্না মুহূর্তেই থেমে যায় এহসানের এমন কথা শুনে। এহসান মেহিনুরের কাছ থেকে উত্তর না পেয়ে মেহিনুরের কানের লতিতে কয়েক কামড় বসায়। মেহিনুর বারবারই চিৎকার দিয়ে ওঠে, তবে ফের নিজেকে সামলে নেয়। এহসান নিজেকে সামলে নেয়, তারপর কয়েকবার দীর্ঘশ্বাস ফেলে হাত বাড়িয়ে অতি যত্নে নিজের নারীর চুলগুলো ধীরে ধীরে আশ্রয় দিতে থাকে। প্রায় আধ ঘন্টা সময় নিয়ে এহসান মেহিনুরের লম্বা ঘন চুল জুড়ে বেঁধে দেয়। অনেক কষ্টে সামলে নিতে পারে এহসান মেহিনুরের চুলগুলো। মেহিনুরের চুল বেঁধে দিয়ে চিরুনি তার জায়গা মতো রেখে দেয়।
অতঃপর এহসান তাড়াতাড়ি কক্ষ থেকে বেরিয়ে আসে এবং বাথরুমে এসে একটি ছোট্ট তোয়ালে ভিজিয়ে নেয় এবং আবারও কক্ষে এসে মেহনুরের সামনে বসে যায়। দীর্ঘশ্বাস ফেলে মেহনুরের থুতনি আলতো করে ধরে। ভেজা তোয়ালে নিয়ে মেহনুরের কান্নামাখা মুখশ্রী মুছে দেয় অতি যত্নে। তারপর মেহনুরের হাত পা আলতো করে মুছে দেয়, কিন্তু মেহনুর বারবারই এহসানের স্পর্শে কেঁপে ওঠে, তবে কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে চোখ নিচু করে নিজের দুই হাঁটু খামচে ধরে নিজেকে সামলাতে থাকে। সেই মূর্তির মতোই বসে থাকে, কোনো শব্দও করে না, আর না করে একটুও নড়াচড়া। চুপচাপ বসে থাকে। এহসান ওর গা থেকে ওড়নাখানা সরিয়ে নেয়, তারপর গলাও মুছে দেয়। এতে ভীষণভাবে কেঁপে ওঠে মেহনুর, তবে দাঁত চেপে নিজেকে সামলে নেয়, কোনো কিছু বলে না। অতঃপর এহসান পাশে রাখা ট্রে থেকে খাবারের প্লেট নিয়ে এক লকমা খাবার মেহনুরের সামনে ধরে বলে, খেয়ে নে। মেহনুরের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে আর কোনো কিছু না ভেবে রাগে ফুঁসে ওঠে এহসানের হাতে সজোরে ধাক্কা দিয়ে বসে, যার ফলে এহসানের হাতে থাকা ভাত গিয়ে এহসানের পাঞ্জাবিতে পড়ে যায়। এমন কাণ্ড ঘটিয়ে মেহনুর ভীষণ ভয় পেয়ে যায়, কারণ এহসান যদি এখন ওর উপর আবার খেপে যায়, খুব ভয় করছে মেহনুরের। কিন্তু তাকে অবাক করে দিয়ে এহসান এক পলক নিজের পাঞ্জাবির পানে তাকায়, তারপর বাঁ হাতে হালকা করে পাঞ্জাবিতে রাখা ভাতগুলো ছেড়ে নেয়। মেহনুর ভয়ে ঢোক গিলতে থাকে, কিন্তু এহসান ওর মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, রাগ দেখাচ্ছিস? সমস্যা নেই, কারণ রাগ অভিমান সবই তো তুই আমার সাথেই দেখাবি, কারণ আমি তো তোর অস্তিত্ব। মেহনুর চমকিত চোখে তাকিয়ে থাকে এহসানের পানে। এই নিকৃষ্ট পুরুষ সবার প্রতি এত নিকৃষ্ট, কিন্তু তার প্রতি এত শান্ত। কেন সে এমন আচরণ করছে? মেহনুর ঠোঁট ভেঙে কেঁদে ওঠে। এই সময় মেহনুরকে কাঁদতে দেখে এহসানের ভেতরটা মুচড়ে ওঠে, কারণ সে বুঝতে পারে তার নারী এখন তার বাবা চাচার জন্য কাঁদছে না, অন্য কিছুর জন্য কাঁদছে। তাই আদুরে গলায় বলে, কেন কাঁদছিস এভাবে? জান, বল আমায়। মেহনুর ঠোঁট চেপে কান্না থামিয়ে ভাঙা গলায় বলে, সবার প্রতি আপনি এত নির্মম, তাহলে আমার বেলায় কেন আপনি এত কোমল? এহসান মুচকি হেসে প্লেট থেকে এক লোকমা খাবার মেহনুরের সামনে ধরে, কিন্তু এবার মেহনুর এহসানের উত্তর পাওয়ার আশায় নিমিষেই তা মুখে তুলে নেয়। এহসান মেহনুরের মুখে খাবার দিয়ে ওর দিকে তাকিয়ে বলে, সবাই তো আর আমার আত্মা রাগলে নেই, শুধু তুই আছিস, তাই তোর প্রতি আমি এত কোমল। তোর প্রতি আমার বিশ্রী রাগও নিথর, সেখানে তুচ্ছ। আমি তো হবই কোমল। এহসান আরেক লোকমা ভাত মেহনুরের মুখে তুলে দিতে দিতে বলে, জানিস, তোর বেলায় আমি এতটাই দুর্বল যে আমার ভয়ঙ্কর পাপও তোর প্রতি ভালোবাসার উষ্ণতার নিচে চাপা পড়ে যাচ্ছে। ভীষণ ভালোবাসি রে তোকে, ভীষণ ভালোবাসি। আমি এহসান ভীষণ ভালোবাসি তোকে, ভীষণ।